আপনারা দেখছেন একুশে টেলিভিশন। উৎপাদন, রফতানি, আয় ও কর্মসংস্থানের দিক থেকে শীর্ষে সিইপিজেড নেতৃত্বে নারী শ্রমিকরা। জটিল সময় পার করছে গণমাধ্যম, মন্তব্য আবেদ খানের। কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে মান হারাচ্ছে জনবান্ধব নীতি। ওমিক্রনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিভিন্ন দেশে কঠোর বিধিনিষেধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরো থাকছে, জীবন ঘনিষ্ঠ চিত্রকর শিল্পাচার্য জয়নুল আবেদিনের 107তম জন্মবার্ষিকী আজ। দেশি বিদেশি বিনিয়োগ, উৎপাদন, রফতানি, আয় ও কর্মসংস্থানের দিক থেকে দেশের 8টি ইপিজেডের মধ্যে চট্টগ্রাম রফতানিকরণ জোন সিইপিজেড সবার শীর্ষে। এখানে শ্রমিকদের 2/3 নারী। 38 বছর ধরে চট্টগ্রামে ইপিজেডের কারখানাগুলোতে নিরলস কাজ করে যাচ্ছেন নারী শ্রমিকরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট। সিইপিজেডের 453 একর জমিতে এখন দেশি বিদেশি 152টি কারখানা। এর মধ্যে 100টি কারখানা রয়েছে বিদেশি বিনিয়োগ। 38 বছরে 1892 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মধ্যে গত 5 বছরে সিইপিজেডে নতুন বিনিয়োগ হয়েছে 286 মিলিয়ন মার্কিন ডলার। আর 4.5 বছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে 10,000 মিলিয়ন ডলার। 5 বছরের ট্যাক্স হলিডে সুবিধা, বিদ্যুৎ, গ্যাস, পানি, ভবন নির্মাণ ও রাস্তার অবকাঠামো সুবিধা নিশ্চিত করা হয়েছে, যা ওয়ান স্টপ সার্ভিস হিসাবে পরিচিত। বিনিয়োগকারীদের আগ্রহের এটিও অন্যতম কারণ বলে মনে করছেন শিল্প মালিকরা। উন্নয়নের জন্য যে সরকার যে স্বপ্ন দেখছেন তার প্রতিটা জিনিসের প্রতিচ্ছবি কিন্তু আমি ইপিজেডের প্রত্যেকটা মানুষের মধ্যে সেই রিফ্লেকশনটা দেখা যায়। ইন্ডাস্ট্রি, ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য যে এনভায়রনমেন্ট দরকার এটি আমরা ইপিজেডে পেয়েছি এবং আমরা ডেফিনেটলি হ্যাপি। তাঁবু থেকে শুরু করে সাইকেল, শার্ট, প্যান্ট, গেঞ্জি, টাওয়াল, জ্যাকেট সব কিছুই উৎপাদন হয় সিইপিজেডের এসব কারখানায়। উৎপাদন প্রক্রিয়ায় নেতৃত্ব রয়েছে মূলত নারী শ্রমিকরাই। এখানে কাজের পরিবেশ অনেক সুন্দর, মানে স্বাস্থ্য শৃঙ্খলা বজায় রেখে ভালোভাবে কাজ করতেছে। তখন আমার স্যালারি ছিল 4,900 টাকা, আর এখন বর্তমানে আমার স্যালারি 14,562 টাকা। ঢাকা, সাভার, কুমিল্লা, ঈশ্বরদী, আদমজী সহ দেশের 8টি ইপিজেডের মধ্যে সিইপিজেডের বিনিয়োগ এককভাবে 33%। এছাড়া রপ্তানিতে 41%, কর্মসংস্থানে 36% ও চালু কারখানায় 33% অবদান সিইপিজেডের। মেয়েদের হাতের আঙুলগুলো অনেকটা সুইংয়ের জন্য সবচেয়ে বেস্ট। তাদের ধৈর্য এবং তাদের যে গ্রহণ করার ক্ষমতা, ট্রেনিং, আমাদের এখানে মেয়েদের উপরেই ডিপেন্ডেন্সিটা বেড়েছে। দেশের বৃহত্তম এই ইপিজেডে এখন কাজ করছে 1,70,000 শ্রমিক কর্মচারী। এদের মধ্যে 1 লাখই হলেন নারী শ্রমিক। এই নারী শ্রমিকদের উৎপাদিত পণ্য ইউরোপ আমেরিকার বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দোকানে শোভা পাচ্ছে। চট্টগ্রামের ইপিজেডের কারখানা থেকে রফিকুল বাহার, 21 টেলিভিশন। এবারে আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের 50। লেটার প্রেস থেকে কম্পিউটার প্রযুক্তি, সঙ্গে অর্থনীতি বিকাশ রূপান্তর এনেছে বাংলাদেশের গণমাধ্যমে। বিচিত্র সংবাদের ভিড়ে আছে গুজবের রকম ফের। তারপরও টেলিভিশন কিংবা পত্রিকা এখনও সংবাদের মানবিক ভিত্তি। বদলে যাওয়া গণমাধ্যমের শৈলীক সন্ধান করেছেন মোহাম্মদ নুরুন নবী। ভোরের আলো সবে ফুটেছে, চায়ের কাপে মিষ্টি চুমুক, সাথে ঝকমকে রঙিন পত্রিকা। এ পাতা ও পাতা তাবৎ দুনিয়ার খবরাখবর। মুহূর্তেই মানুষ চেনে নগর থেকে জনপদ।
কেউ টেলিভিশনের রিমোট চেপে দেখে নেন তাৎক্ষণিক ঘটনার ঘনঘটা। যে পত্রিকার কথা বলছি তা বিবর্তনের ফসল, কারণ এই খবরের কাগজই একসময় মফস্বলে পৌঁছাতো বিকেল কিংবা ভর সন্ধ্যায়। বহু আগে থেকেই পেশা হিসেবে সাংবাদিকতা ছিল উচ্চমর্গীয়। সময়ের প্রয়োজনে বদলেছে প্রযুক্তি, সংবাদপত্রে এসেছে অনলাইন ভার্সন। পাল্লা যাদের স্যাটেলাইট টেলিভিশনের সঙ্গে, আছে কমিউনিটি রেডিও, FM, OTT প্ল্যাটফর্ম, ওয়েব পোর্টাল। সব মিলিয়ে এক জটিল সময় পার করছে দেশের গণমাধ্যম, যেমনটি বলছিলেন পত্রিকা ও টেলিভিশনে কাজ করা বিশিষ্ট সাংবাদিক। নতুন চেহারা নিয়ে এলো সাংবাদিকতার, তার আঙ্গিক পাল্টে গেল। রাজনীতির সঙ্গে সঙ্গে কিন্তু আঙ্গিক সব কিছু পাল্টাচ্ছে। আজকে তো বিভিন্ন ধরনের মিডিয়ার ব্যবসায়ীরা সেখানে ডমিনেট করে, তাদের চিন্তা ভাবনা তাদের মন মতো হতে হয়। একটা সময় ছিল তখন এডিটোরিয়াল ইনস্টিটিউশন বলতে যে জিনিসটা থাকে সেটা সচল ছিল। কথা ছিল টেলিভিশন কিংবা পত্রিকা যে যার অবস্থান থেকে মানুষের কথা বলবে মানুষের কাছে, অথচ অনেক সাংবাদিক সংবাদপত্রের আদর্শের জায়গাটিতে নেই। আমাদের এখানে ঢুকে পড়েছে সাংবাদিকতার পরিবর্তে কর্পোরেট চিন্তাভাবনা। স্কুপ নিউজের জন্যে সত্যিকারের নিউজের যে চরিত্র সেটাকে হারিয়ে ফেলছে। সংবাদকর্মীদের মাঝে ভর করেছে সংশয়বাদিতা, কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে তাই মান হারাচ্ছে গণমাধ্যমের জনবান্ধব নীতি। আমাদের যারা সাংবাদিক যারা আছেন তারা একজন অফিসার হয়ে গেছেন, অর্থাৎ স্ট্রাকচারটা সোজা চলে গেছে সেই কর্পোরেট চেহারায়। এই কর্পোরেট চেহারা যখন হয়, কোনো জায়গায় কিন্তু সংবাদপত্র তার নিজস্ব শক্তি নিয়ে দাঁড়াতে পারে না। অনেকে আবার মুক্তিযুদ্ধের চেতনা বিচ্যুত, কেউ আবার গুজবের সঙ্গে গুলিয়ে ফেলেছে খবরের আভিজাত্য। এক একজন বিশাল ব্যবসায়ীরা তারা সংবাদপত্র বার করছে, মিডিয়া বার করছে, টিভি বার করছে, অনেক কিছুই করছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে তারা কি পাচ্ছে? তারা পাচ্ছে হয় সে তার নিজের টেন্ডারের জন্য কাজ করছে, সাংবাদিকরা কিছুই পাচ্ছে না। তো কাজে আমাকে উন্নতি করতে গেলে সামগ্রিকভাবে মানুষের ভাবনাটাকে ভাবতে হবে। মানুষের সঙ্গে, সমাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে গেলে সমাজের মানে অন্ধকার এবং আলোর দিকগুলোকে স্পষ্ট করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত গণমাধ্যমের উপর চেপে বসেছে ঔপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট। স্বাধীনতার 50 বছর পর যেনতেনভাবে সংবাদকর্মী নাজেহালও আমলানীতির অংশ হয়েছে। তারপরও আগামী দিনের সংবাদপত্রে আছে ভবিষ্যৎ, সম্প্রচার মাধ্যমে রয়েছে আভিজাত্য আর পাণ্ডিত্য। অভিমত আবেদ খানের। কোমরটাকে সোজা রাখতে হবে যে আমার পেশা, এইটা হচ্ছে আমার পেশা, আমার কলমটাকে আমি কখনো কলমের সঙ্গে বেইমানি করব না, এটাই হচ্ছে আমার আগে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ওমিক্রন প্রসঙ্গ। ওমিক্রনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে ওমিক্রন মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন দেশ। আজহারুল ইসলামের রিপোর্ট। দ্রুত ছড়ানো ওমিক্রন প্রাণঘাতী না হলেও বেশ ভয়ঙ্কর বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ওমিক্রন ইস্যুতে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছে সংস্থাটি। করোনা টিকা না নেয়ায় ওমিক্রন আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কায় বেশ চাপ পড়বে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে করে বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে যাচ্ছে বলে মনে করছে সংস্থাটি। এদিকে মঙ্গলবার ফ্রান্সে একদিনে রেকর্ড সর্বোচ্চ 1,79,000-এর বেশি করোনা আক্রান্ত হয়েছেন, যাদের অধিকাংশই ওমিক্রনে ভুগছেন বলে দাবি করা হচ্ছে। চীন এরই মাঝে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। এছাড়া ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের সংক্রমণ রুখতে জারি করা হয়েছে নানা বিধিনিষেধ। ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যসেবা মেনে চলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে পঞ্চম দিনের মতো দেশটিতে বাতিল করা হয়েছে কয়েকশো ফ্লাইট। এ সময় হঠাৎই ওমিক্রন বিষয়ে নয়া ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জানালেন নতুন বছরের উৎসবের আগে আর কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। করোনার স্যাম্পল দেয়া নিয়ে বাকবিতণ্ডা, হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টকে পিটিয়ে হত্যা। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মমিনুদ্দিন জানান, মঙ্গলবার করোনার স্যাম্পল কালেকশনের দেরি হওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই মারা যান তিনি। চুয়াডাঙ্গার দামুর হুদায় দুর্বৃত্তদের গুলিতে হরজত আলী নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘরের জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় হরজত আলীকে গুলি করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। নিহতের ছেলে তৌফিক হোসেনের দাবি, তার বাবা বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন। সীমান্ত এলাকার চোরা কারবারিরা তার বাবাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এবারে আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। শীত শুরুতেই বিভিন্ন প্রজাতির পারিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত নড়াইলের অরুণিমা ইকো পার্ক সহ আশেপাশের গ্রামগুলো। পাখির নিরাপদ অভয়াশ্রমে পরিণত হয়েছে এলাকাটি। এখানকার লাখো পাখির কলকাকলি মুগ্ধ করবে যে কাউকে। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্টে জানাচ্ছেন রত্না জামান। এক যুগ ধরেই পাখিদের অভয়াশ্রম এই নড়াইলের পানিপাড়া এলাকার অনুরিমা রিসোর্ট সহ আশপাশের গ্রামগুলো। গাছগাছালিতে সারা বছরই বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। তবে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত পাখির সংখ্যা অন্য সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। পাখি দেখার পাশাপাশি অনুরিমার প্রায় 52 একর বিশাল জায়গা জুড়ে গাছপালা, ফুল ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। এখানের ব্যতিক্রম হচ্ছে আমরা হাজারো লাখো পাখি দেখছি। বোটিংটা আমরা করি এই পাখির মধ্য দিয়ে, তখন হচ্ছে মনে হয় যে পাখি আমার কানটা ছুঁয়ে চলে যাচ্ছে, আমার মাথা ছুঁয়ে চলে যাচ্ছে, এবং এই অভিজ্ঞতাটা আসলে অসাধারণ। খুবই সুন্দর একটা ন্যাচারাল বিউটি যেটা বলে। আর এখানের পাখির সৌন্দর্যের কথা বলে তো শেষ করা যাবে না। ভীষণ সুন্দর একটা জায়গা। প্রকৃতির সাথে অনুরিমার মিতালি অবিচ্ছেদ্য রেখে আরো পর্যটন বান্ধব করতে চায় রিসোর্ট কর্তৃপক্ষ। অনেক জায়গায় পাখি আছে, কিন্তু এরকম নৌকা নিয়ে লেক চতুর্দিকে ঘুরে এরকম পাখি নাই। পাখির মধ্যে গেলে পাখি নড়ে না। ওই দেখছেন 60 সালে একটা কটেজ, চারিপাশ দিয়ে পাখি থাকে। এটা ভৌতিক কর্মকাণ্ডের মতন সবসময় পাখি কিন্তু থাকে। তা আমার প্রশ্ন হচ্ছে যে পাখি আর মানুষকে যে পাখি কত ভালোবাসে, অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবে না আসতে কেউ বুঝতে পারবে না। দেশি বিদেশি পাখির অভয়াশ্রম গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন স্থানীয়রা। রত্না সামান, একুশে টেলিভিশন। এ পর্যায়ে বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের ইতিহাসে এক সাহসী গেরিলা যোদ্ধা আলী হায়দার চৌধুরী ৭১-এ বঙ্গবন্ধুর ডাকে যোগ দিয়েছিলেন বেঙ্গল লিবারেশন ফোর্সে। ৯ মাস যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে মুক্ত করেছিলেন চট্টগ্রামের সন্দ্বীপকে। বাংলার এ বীর সেনানীর গল্প তুলে এনেছেন প্রণব চক্রবর্তী। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেই এক অমীয় বাণী। মোটামুটি স্বাধীনতার জন্য আমরা কিন্তু প্রস্তুত হয়ে গেছি। আমরা তখন এলাকায় চলে আসলাম। এসে আমরা কি করলাম, আস্তে আস্তে আমাদের স্কুলের, কলেজের যারা যারা পড়তো তাদেরকে ডেকে আমরা ওই ট্রেনিং দেওয়া শুরু করলাম। লাঠি নিয়ে স্কাউটিং কিংবা এনার্জি গেইন করার জন্য সোলা বুট খাওয়া, প্রশিক্ষণ নেওয়া,
কারণ আমাদের যুদ্ধের রণকৌশল তো আমাদের জানা নাই। চট্টগ্রামের চারিদিকে চিটাঙের আগুন লাগতেছে, পাকিস্তান বাহিনী আগুন লাগাচ্ছে। এরপর আমরা তখন চিন্তা করলাম যে না, আমরা আর বসে থাকা যায় না, অ্যান্ড কীভাবে যাবো ভারতে এটা জানি না। তো হঠাৎ করে আমার তখন দুইটা ফ্রেন্ড চলে আসলেন টাউন থেকে আমাদের গ্রামে। তারা দুজনে বললেন যে আমরা গোপনে আমাকে ডাকলেন, ডেকে আমাকে বললেন ভারতের দিকে যাচ্ছে, তার রাস্তাটা চিনে তারা চলে আসবে দুজনের ভিতরে, আমরা যেতে প্রস্তুত থাকি। আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যেহেতু গেরিলা, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সাথে সাথে যে আর্মসগুলো দিয়ে দেবে সেই আর্মসগুলো নিয়ে আমরা দেশে ঢুকবো, দেশে গিয়ে আরও রিক্রুট করব, আরও লোক প্রশিক্ষণ দেব এবং শত্রুর হাত থেকে অস্ত্র নিয়ে আমরা সমৃদ্ধ হব। নভেম্বরের 3 তারিখে আমরা তখন সন্দ্বীপ থানায় অ্যাটাক করব। 3টা ভাগে আমরা ভাগ হলাম। একটা টার্গেট ছিল ওয়ার্ল্ডস কলোনি, আরেকটা টার্গেট ছিল সন্দ্বীপ এতিমখানা, আর আরেকটা ছিল কার্গিল হাই স্কুল, যেটা সন্দ্বীপ গভর্নমেন্ট হাই স্কুল টাউনের উপরে। অপেক্ষা করতে থাকলাম। অনেকক্ষণ পরে অপেক্ষার পালা শেষ হলো, ট্রেসার রাউন্ড আসলো। আমরা দেখলাম যে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আমরা সাথে সাথে ফায়ার শুরু করে দিলাম এবং শেষ পর্যন্ত আমরা সেখানে যুদ্ধ করে গুলিগোলা করে তাদেরকে করে আমরা তাদেরকে সারেন্ডার করালাম। তারপরে আমরা ক্ষিপ্ত গতিতে আমরা ওসিকে অ্যাটাক করলাম, সবগুলোর দিকে বন্দুক তাক করে দাঁড়ালাম, বললাম যে অস্ত্র সারেন্ডার করে, নাহলে এখনই সবগুলো। এবং ওসির কোমর থেকে পিস্তলটা কেড়ে নিয়ে আমরা তখন সন্দীপ তার চেয়ার থেকে বের করে বললাম যে বারান্দায় দাঁড়ায় সব ফোর্সকে বলেন যে সারেন্ডার করতে। সেদিনই 6 তারিখ, ডিসেম্বরের 6 তারিখ সন্দীপ থানা মুক্ত হলো। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আবারও বৃষ্টির বাধা পণ্ড হলো বাংলাদেশ নিউজিল্যান্ড একাদশের প্রথম প্রস্তুতি ম্যাচ। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ায় প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত। শরণার্থীদের আশ্রয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ করে। ভারী অস্ত্র, ট্যাঙ্ক, বিমান, যুদ্ধ জাহাজ নিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশ নেয় মিত্রবাহিনী। ফারুক হোসেন তানবীরের ক্যামেরায় যুদ্ধে ব্যবহৃত বিমান ও ট্যাঙ্ক নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। শেষ করছি শিল্পাচার্যের খবর দিয়ে। একটি হাহাকারকে আঁকবেন বলে বাড়ি থেকে পালিয়ে যাওয়া কিশোরী পরবর্তীতে হয়ে ওঠেন বিশ্বখ্যাত চিত্রশিল্পী। বলছি জয়নুল আবেদিনের কথা। অসামান্য প্রতিভাধর এই শিল্পী শিল্পকলায় আধুনিক মনস্কতা এবং তীব্র কল্পনা শক্তি গুণে পেয়েছেন শিল্পাচার্য অভিধা। জীবন ঘনিষ্ঠ এই চিত্রকর শুধু দুর্ভিক্ষ নয়, তুলিতে তুলে এনেছেন নারী, প্রকৃতি, পশু পাখি এবং মানুষের জীবন ও সংগ্রামকে। শিল্পাচার্যের 107তম জন্মবার্ষিকী নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। পড়ালেখায় মন বসছিল না কিশোর জয়নুলের। মনের ভেতর বাস করছিল প্রকৃতি। পাখির উড়ে যাওয়া কিংবা ফুলের আফসোস তাকে ভাবনায় ফেলত। নদীর তীরে বালু দিয়ে নির্মাণ করতেন ব্যতিক্রমী ভাস্কর্য। 16 বছর বয়সে এসবই তাকে কিশোরগঞ্জ থেকে কলকাতায় টেনে নিয়ে যায়। কলকাতার আর্ট স্কুলে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণীতে প্রথম হন। এরপর ভারতীয় চিত্রকলায় স্বর্ণপদক অর্জন করে আলোচনায় আসেন। দুঃশাসনও তাকে আঁকতে হয়েছে। 1943 সালের দুর্ভিক্ষের রেখাচিত্র বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে জয়নুলকে। 1948 সালে ঢাকায় প্রতিষ্ঠা করেন চারু ও কারুকলা মহাবিদ্যালয়, যার মাধ্যমে হয়ে ওঠেন শিল্পীদের পুরোধা ব্যক্তিত্ব। নন্দন তত্ত্বে বহুমুখী সামাজিক অনুসন্ধিৎসা ও প্রতিবাদের সম্মিলিত অভিব্যক্তি তার
চিত্রকর্মে। যাপিত জীবনের হাহাকার, চিরন্তন বেদনা, অভিঘাত কিংবা গণ আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ ও নবান্নের মতো দেশজ সাংস্কৃতিক উৎসব তার প্রেরণা। মানুষের মন, মনস্তত্ত্ব ও নানা রূপ তিনি উপস্থাপন করেছেন আধুনিক শিল্পধারায়। 1976 সালে 62 বছর বয়সে পৃথিবী থেকে প্রস্থান করেন শিল্পাচার্য। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উৎপাদন, রপ্তানি, আয় ও কর্মসংস্থানের দিক থেকে শীর্ষে সিইপিজেড নেতৃত্বে নারী শ্রমিকরা। জটিল সময় পার করছে গণমাধ্যম, মন্তব্য আবেদ খানের। কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে মান হারাচ্ছে জনবান্ধব নীতি। ওমিক্রনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে, আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিভিন্ন দেশে কঠোর বিধিনিষেধ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।